শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে জানিয়ে দেব। চেষ্টা করব খবরটা খুব বড় করে না বলতে এবং দ্রুততার সাথে বলতে, যাতে করে সব আপডেট এই 1 ঘন্টায় জেনে যেতে পারেন। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টির সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বিকেলে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি ভ্যাকসিন নেন। বিকেল 4টার দিকে গুলশানের বাসা থেকে টিকা নেয়ার উদ্দেশ্যেই বের হন বিএনপি চেয়ারপারসন। হাসপাতালে খালেদা জিয়াকে ঘিরে রাখেন নেতাকর্মীরা। গাড়িতে বসেই মডার্নার টিকা নেন তিনি। পরে বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এজেড জাহিদ হাসান জানিয়েছেন, ভ্যাকসিন নেওয়ার পর খালেদা জিয়াকে বাসায় পর্যবেক্ষণে রাখা হবে। শারীরিকভাবে অসুস্থ বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার প্রয়োজন বলেও তিনি জানান। এর আগে 8 জুলাই সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকার জন্য রেজিস্ট্রেশন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত 19 জুলাই টিকার প্রথম ডোজ নেন তিনি। এবছরের 14 এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন খালেদা জিয়া। 53 দিন হাসপাতালে চিকিৎসা শেষে 19 জুন বাসায় ফেরেন তিনি। ভ্যাকসিন নেওয়ার পর কিছু সাইড ইফেক্ট হয়, সেটা তার সাথে সাথেই কখনো হয়, কখনো 48 ঘন্টার ভিতর হয়। কাজেই এখন পর্যন্ত যে অবস্থা আছে, আমরা এখন উনি বাসায় গিয়ে উনি রেস্ট নেবেন, তার পরবর্তীতে ওনার পর্যবেক্ষণে রাখা হবে। উনি শারীরিকভাবে যে অত্যন্ত সুস্থ আছেন এ কথা বলার কোনো সুযোগই নেই। করোনা থেকে রক্ষায় টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে সাধারণ মানুষের। আজ সকাল থেকে কেন্দ্রগুলোতে ভিড় করেছেন টিকা প্রত্যাশীরা। সিটি কর্পোরেশনগুলো নিয়মিত টিকা দেওয়া শুরু হয়েছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালেই সকাল থেকে ভিড় করেন দ্বিতীয় ডোজের টিকা প্রত্যাশীরা। অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা দেওয়া হচ্ছিল এই কেন্দ্রে। নিবন্ধিত হয়ে যারা দ্বিতীয় টেক্সট পেয়েছেন তারাই দাঁড়িয়েছিলেন সারিতে, কিন্তু বেলা 12টার পরপরই টিকার স্বল্পতায় ভ্যাকসিন কার্যক্রম বন্ধ হয়ে যায় কেন্দ্রটিতে। যারা SMS পেয়ে কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলেন তারাও করোনার টিকা না পেয়ে ফিরে যান। ডোজ নাই, তাহলে আমাদেরকে মেসেজ দিল, আসলাম 3 ঘন্টা দাঁড়াই থাকলাম। এইভাবে আমাদেরকে হয়রানি করার কি অর্থ? সকাল থেকে 500 মিটার দূর থেকে দাঁড়াই এই জায়গায় আসছি। আসার পর এখানে আমরা তো মানুষ না, এখানে ঢুকতেছে ভিআইপি স্যাররা। আমাদেরকে যখন মেসেজ দিয়েছে আমাদের ডোজ সংরক্ষণ আছে না, তো আমাদেরকে আবার বন্ধ করলো কেন? রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। আসামি করা হয়েছে বিএনপির 1.5 শতাধিক নেতাকর্মীকে। গতরাতে শেরেবাংলা নগর থানায় এই মামলা হয়। এতে পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা, পুলিশের উপরে হামলা করে আহত করা ও গাড়ি ভাঙচুর করে জানমালের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। এতে বিএনপি নবগঠিত ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হককেও আসামি করা হয়েছে। যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে মরিয়া বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারে লিপ্ত। দলটির আন্দোলন মানে ভাঙচুর আর সহিংসতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির করোনা সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে আলোচনা সভায় তিনি বলেছেন, বিভিন্ন দুর্যোগে বিএনপি বিভ্রান্তি সৃষ্টি করছে, সবকিছুতেই তারা রাজনীতি খুঁজে বেড়াচ্ছে। আন্দোলনের ব্যর্থতাই প্রমাণ করে জনগণের মাঝে বিএনপির ঠাঁই নেই। যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে উদ্গ্রীব বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রে লিপ্ত। নরসিংদীর মনোহরদীতে স্বেচ্ছাসেবক দলের অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে হামলা চালানো হয়েছে। এতে সাংবাদিক সহ অন্তত 20 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে যমুনা টিভি ও চ্যানেল আই এর গাড়ি ও ক্যামেরা। হামলার জন্য ছাত্রলীগ ও যুবলীগকেই দায়ী করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সংবাদ সংগ্রহের সময় চ্যানেল আই এর সাংবাদিকের উপর হামলা চালায় তারা। ভাঙচুর করা হয় ক্যামেরা। সেই ছবি তোলার সময় হামলা হয় যমুনা টিভির ক্যামেরা পার্সন ইসমাইল হোসাইনের উপরে। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানেও আবার ইসমাইলের উপরে হামলা হয়। বনানী থানার মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণিকে আবারও 5 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে সিআইডি। এদিকে তার জামিন শুনানির দিন আগামীকাল নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে জামিন শুনানির দিন ধার্য ছিল। সোমবার রেজাউল করিম চৌধুরীর আদালতে আইনজীবী মুজিবুর রহমান পরিমণির জামিন আবেদন করেন।
পরে শুনানির জন্য আদালত আজকের দিন নির্ধারণ করেন। এর আগে গত 13 আগস্ট দ্বিতীয় দফার 6 দিনের রিমান্ড শেষে পরিমনির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। যেহেতু মামলাটা তদন্তাধীন, কিন্তু তথ্যপত্র তারা পেয়েছে, এগুলোকে যাচাই করবে, আরও জিজ্ঞাসাবাদ করবে, সুষ্ঠু তদন্তের স্বার্থে এই যে সে এই রিমান্ডে চেয়েছে। কোর্ট থেকে আমরা জানলাম যে তার যেহেতু রিমান্ড প্রেয়ার আছে, এখন আর জামিন শুনানি করা সম্ভব নয়। যেহেতু রিমান্ড প্রেয়ার করেছেন, এখন আমরা দেখব এবং আগামীকাল সেই বিষয়ে সুস্পষ্ট বক্তব্য আমরা প্রদান করব, কেন তারা রিমান্ড বারবার চাচ্ছেন। করোনা পরিস্থিতি স্বস্তিদায়ক হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা আছে। ভার্চুয়ালি হলেও শিক্ষা কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালের সচিব সভায় এই নির্দেশনা তিনি দিয়েছেন। পরে সচিবালয় ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বলেছেন, ডিজিটাল সেন্টারগুলোতে ভালোভাবেই দেশের কাজে আসছে। সচিব জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে 21 কোটি 4 লাখ টিকা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে সরকার। টিকা নিয়ে কোনো ধরনের অসুবিধা হবে না। জেনারেল সিনারিও যদি কমফোর্টেবল চলে আসে, ভাইরাসটা যদি ডাই ডাউন করে, যেমন গতবার হলো, সেটা একটা ফ্যাক্টর। আর 2 নম্বর হলো ভ্যাকসিনেশন। দুইটা বিবেচনা করে যত তাড়াতাড়ি, কারণ উনিও এটা সবাই, সব সচিবরা এবং উনি নিজেও বলছেন, ছেলে মেয়েরা বাসায় বসে থাকতে থাকতে একটা মানে খুবই একটা আনপ্রিভিলেজড একটা অবস্থাতে চলে গেছে। সুতরাং তাদেরকেও বাইরে নিয়ে আসা দরকার। প্রায় 1.5 বছর পর কাল থেকে প্রায় 1.5 মাস পরে কাল থেকে সারা দেশে খুলছে বিনোদন আর পর্যটন কেন্দ্র। পর্যটকদের নতুনভাবে বরণ করে নিতে তোড়জোড় চলছে পাহাড় থেকে সমুদ্র সৈকত সবখানে। হোটেল, মোটেল আর কটেজগুলোতে বুকিংয়ের আশা চলছে পরিচ্ছন্নতার কাজ। হোটেল মালিক ও পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই বুকিংয়ের জন্য তারা টেলিফোন পাচ্ছেন। সাপ্তাহিক ছুটির দিনে বুকিংয়ের চাহিদা বেশি। একই অবস্থা বিনোদন কেন্দ্রগুলোতেও। শিশু পার্ক, চিড়িয়াখানা সহ সরকারি বেসরকারি কেন্দ্রগুলোতে ব্যাপক প্রস্তুতি চলছে। আমরা একটু এ বিষয়ে বিস্তারিত জানবো। কক্সবাজারে যেতে চাই, আমাদের সহকর্মী নুরুল করিম রাসেল সেখান থেকে আমাদেরকে জানাবেন তার কাছে যেই খবর আছে। রাসেল, খবর বলতে এই যে এতদিন পরে খুলছে সবকিছু, এর জন্য তো নিশ্চয়ই একটা প্রস্তুতি রাখা হয়েছে। পর্যটক বরণে ঠিক কতটা প্রস্তুত কক্সবাজার সেটি তো জানাবেন। আর সব থেকে বড় যে বিষয়টি স্বাস্থ্যবিধি, সেটি নিশ্চিতে কি ধরনের উদ্যোগ নিয়েছে প্রশাসন? 4.5 মাসের বেশি সময় পরে কাল থেকে কিন্তু খুলছে কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলো। আর এর জন্য কিন্তু এই গত 12ই আগস্ট যখন ঘোষণাটা দেওয়া হয়, এর পরেই কিন্তু এখানে প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানে যারা হোটেল মোটেল ব্যবসায়ী আছে, সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ী, হিটকট ব্যবসায়ী এবং যারা জেট স্কি সহ অন্যান্য বিনোদনের মাধ্যমগুলো আছে, সবাই কিন্তু যে যার মতো প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। এবং এরপর থেকে কিন্তু এই কক্সবাজারে পর্যটকরা আসা শুরু করেছে। যদিও পর্যটন কেন্দ্রগুলো বন্ধ, কালকে খুললেও কিন্তু সেই 11 তারিখের পর লকডাউন খুলে দেওয়ার পর থেকে কিন্তু কক্সবাজারে পর্যটকরা আসা শুরু করেছে। আমরা এই মুহূর্তে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে আছি। এখানে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি হাজারো পর্যটক কিন্তু এখানে তারা নানাভাবে আনন্দ করে যাচ্ছেন। তারা দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন, কেউ বন্ধু বান্ধবদের সাথে এসেছেন, কেউ পরিবার পরিজন নিয়ে আসছেন। তারা এখানে সৈকতের নোনা জলে গা বেশাচ্ছেন এবং বিনোদন উপভোগ করে যাচ্ছেন। আর এখানে যারা এই ছাতা, চেয়ার এবং অন্যান্য বিনোদনের কেন্দ্রগুলোর বিনোদনের মাধ্যমগুলো রয়েছে, তারাও কিন্তু যে যার মতো প্রস্তুতি গ্রহণ করছেন। তারা আগামীকাল থেকে ছাতাগুলো এখানে বসানো হবে। আর যে হোটেল মোটেলগুলো রয়েছে, তারা কিন্তু প্রস্তুতি আগে থেকে শুরু করেছে। তারা পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে তাদের কর্মচারী নিয়োগ থেকে শুরু করে সব প্রস্তুতি শুরু করেছেন এবং তাদের এখানে অগ্রিম বুকিং হচ্ছে ভালো। তবে হোটেল মোটেল ব্যবসায়ীরা আমাদেরকে যেটা জানাচ্ছেন সেটা হচ্ছে আসলে মূলত 1 তারিখের পরেই পুরোদমে তাদের যে 4.5 শতাধিক হোটেল মোটেল রয়েছে সবগুলো কিন্তু খুলতে আরো কিছুদিন সময় লাগবে। 1 তারিখের পরে থেকেই কিন্তু সবগুলো হোটেল মোটেল হয়তো পুরোদমে সময় লাগবে। 1 তারিখের পরে থেকেই কিন্তু সবগুলো হোটেল মোটেল হয়তো পুরোদমে ব্যবসায়িক যাবেন। এরপরে কিন্তু তারা কর্মচারী নিয়োগ থেকে শুরু করে তাদের প্রস্তুতি নিতে কিন্তু তাদের সময় যাচ্ছে। এক কথায় বলতে গেলে কক্সবাজার কিন্তু সেই চেনা রূপে ফিরে আসছে কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটন এলাকা। ধন্যবাদ, বিস্তারিত জানিয়েছেন আপনি।
একদিকে আজ দেশে করোনায় আরও 172 জন প্রাণ হারিয়েছেন, 7,248 জন নতুন করে শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট 24,719 জন দেশে করোনায় প্রাণ হারিয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 17.67%। 41,014টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট 14,40,644 জন শনাক্ত হয়েছে। এছাড়া 12,112 জন সহ মোট 13,27,028 জন সুস্থ হয়েছে। 172 গত 24 ঘন্টায় মৃতের সংখ্যা, তাদের মধ্যে পুরুষ 94 জন, নারী 78 জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসেবে সর্বোচ্চ ঢাকায় 67 জন প্রাণ হারিয়েছেন, চট্টগ্রামে 47, খুলনায় 16, সিলেটে 15, ময়মনসিংহে 10, রাজশাহীতে 8, বরিশালে 4 ও রংপুরে 4 জন প্রাণ হারিয়েছেন। করোনা সংক্রমণের হার সবার জন্য অনুকূল এবং নিশ্চিত হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুব মহিলা রোগের আলোচনার সভা শেষে সাংবাদিকদের তিনি বলেছেন এ কথা। এ সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে প্রধানমন্ত্রী কয়েকটি নির্দেশনা দিয়েছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বললেন, সবার আগে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। খুব শিগগিরই হয়তো এই সংক্রমণের হার আমাদের যে কাঙ্ক্ষিত যে পর্যায়ে নামলে বিজ্ঞানসম্মতভাবেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, আমরা আশা করছি সেই পর্যায়ে আর পৌঁছে যাবে। সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলি আমরা, তাহলেই আমাদের দ্রুততম সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হবে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নেওয়া পরিকল্পনার যথাযথ বাস্তবায়নে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিব সভায় তিনি বলেছেন, উন্নয়নের সুফল তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সকালে এনএসি মিলনায়তনে অনুষ্ঠিত সচিব সভায় গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। বলেন, উন্নত দেশ গড়তে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে, আর সেই পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করতে হবে। সেটি করতে পারলেই মানুষের কাছে তার সুফল পৌঁছাবে। আমাদের ভবিষ্যতে আরও অনেক দূর যেতে হবে এবং সে পরিকল্পনা আমরা নিয়েছি, যেমন আমাদের প্রেক্ষিত পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান, সেগুলি মাথায় রেখেই আমাদের বাংলাদেশের উন্নয়নের পরিকল্পনা এবং তা বাস্তবায়ন যাতে যথাযথভাবে হয়। এবং আমাদের একটাই লক্ষ্য যে একেবারে তৃণমূল পর্যায়ের মানুষগুলি তারা যেন একটা উন্নত জীবন পায়, দারিদ্র্যের হাত থেকে মুক্তি পায়, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সুযোগটা পায়। তার যেমন বাংলাদেশ যেন যেভাবে এগিয়ে যাচ্ছে এভাবে যেন ভবিষ্যতেও এগিয়ে যেতে পারি। দ্বিপাক্ষিক বাণিজ্যে অনেক পিছিয়ে বাংলাদেশ ও আফগানিস্তান। করোনা মহামারীর মধ্যে বাণিজ্য কিছুটা বাড়লেও রাজনৈতিক পথ পরিবর্তনে স্থবিরতা তৈরি হয়েছে। নতুন ব্যবস্থাপনায় বাণিজ্য নীতি কৌশল কেমন হবে তার উপরই সবকিছু নির্ভর করছে। তবে বিশ্লেষকরা বলছেন, নতুন নেতৃত্বে তৈরি হতে পারে সম্ভাবনা। আঞ্চলিক বাণিজ্যে নিজেদের অবস্থান শক্ত করতে চায় ব্যবসায়ীরা। একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। সাধারণভাবেই এটা বলা যায় যে আমাদের যে আমদানি রপ্তানি যে কার্যক্রম, এটাও ব্যাহত হবে। বাংলাদেশের সামগ্রিক আমদানি রপ্তানির ক্ষেত্রে এটা যৎসামান্য হলেও যারা আমদানি করছেন আর যারা রপ্তানি করছেন তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। বন্ধ হওয়ার সুযোগ নাই। নতুন কোম্পানি বসে তাদের তো ওষুধ লাগবে, সস্তা কোয়ালিটি ওষুধ বলতে বাংলাদেশ বোঝায়। অতএব আমার মনে হয় না যে তারা ইগনোর করবে, তারা বরং, আর তার মানে যদি গোড়াও হয় তো আমরা বাংলাদেশ যেহেতু মুসলিম কান্ট্রি, এটাও একটা সিম্প্যাথি তাদের মধ্যে থাকবে। আমাদের সাময়িক একটি ক্ষতি হবে, কিন্তু সেটা শুধু আমাদের না, প্রত্যেকের যারা ব্যবসা করে। কিন্তু এগুলো আবার ঠিক হবে আশা করি। রাষ্ট্রের সম্পর্কের চেয়ে মানুষের সম্পর্ক বেশি, সুতরাং আমি মনে করি যে এটা থেমে যাবে না। কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর আফগানিস্তানে নতুন সরকার গঠনের তৎপরতা শুরু করেছে তালেবান, যার অংশ হিসেবেই দেশটিতে ফিরেছেন গোষ্ঠীটির শীর্ষ নেতৃবৃন্দ। 2 দশক পর দেশে ফিরলেন তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদার। আফগানিস্তানে নতুন সরকারের প্রক্রিয়ার দিকে তাকিয়েই পশ্চিমা বিশ্ব পরামর্শ, সবার অংশগ্রহণের ভিত্তিতে গড়া হোক ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান। এর আগে গতরাতে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান স্পষ্ট করে তালেবান।
জানানো হয় আফগানিস্তানের ভূমি ব্যবহার করে কোনো সশস্ত্র গোষ্ঠীকে সহিংসতা চালাতে দেওয়া হবে না, যে কোনো মূল্যেই সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে তালেবান সরকার। কিভাবে সরকার পরিচালিত হবে এবং এর ভিত্তি বা কি হবে সেগুলোই স্পষ্ট করেন দলটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। বলেছেন, পরিবর্তিত তালেবানের লক্ষ্য আফগানিস্তানের উন্নয়ন। 20 বছর আগে যে ধারণার ভিত্তিতে আমরা সরকার পরিচালনা করেছিলাম, এবার তেমনটা হবে না। সম্পূর্ণ পরিবর্তিত চিন্তা নিয়ে তালেবান এবার আফগান সরকার পরিচালনা করা হবে, যার মূল লক্ষ্য হবে আফগানিস্তানের সাধারণ মানুষের উন্নয়ন নিশ্চিত করা। বিগত সরকারগুলো এই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আফগানিস্তানে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক হবে। স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তালেবান মুখপাত্র সুহাইল শাহিন। তবে বোরকা না পরলেও চলবে। তালেবান মুখপাত্র দাবি করেছেন, এটা তালেবানের নয় বরং ইসলামের বিধি। নারী শিক্ষা প্রসঙ্গে বলেছেন, তালেবানের অধীনে বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়ার সুযোগ পাবেন নারীরা। মেয়েদের জন্য হাজার হাজার স্কুল ও বিশ্ববিদ্যালয় চালু থাকবে। নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ সম্পর্কে বলেন, ইসলামী আইন মেনেই কাজের সুযোগ পাবেন তারা। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন নারীরা। এ কথা দোহা সহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বারবারই বলেছেন আমাদের নেতারা। অর্থাৎ এটাই আমাদের নীতি। শরিয়া ভিত্তিতে কাজের সুযোগও পাবেন তারা। আর হিজাব ইসলামী আইন আর বিশ্বাসের অংশ। নারীদের নিরাপত্তার জন্যই এটা। এদিকে নারী অধিকারে তালেবানের উদার নীতি ঘোষণার পরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আফগানিস্তানে। তালেবানের বক্তব্যকে ইতিবাচকভাবেই দেখছেন দেশটির অনেক নারী অধিকার কর্মী। তবে পরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না আফগান নারীরা। তালেবান যে পরিকল্পনার কথা বলছে সেগুলো নারীদের জন্য খুবই আশাবাদী, কিন্তু যতক্ষণ বাস্তবে এর কোনো প্রতিফলন না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত এটা কেউ বিশ্বাস করতে চাইবে না। তাই স্বাভাবিকভাবেই আফগান নারীরা আতঙ্কে রয়েছে। তালেবান ক্ষমতা দখলের পর প্রথম বিক্ষোভ প্রদর্শন করলেন কয়েকজন আফগান নারী। মঙ্গলবার রাজধানী কাবুলের রাজপথে জড়ো হয় তালেবান শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। হাতে প্ল্যাকার্ড নিয়ে গোষ্ঠীটির বিরুদ্ধে স্লোগান দেন তারা। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে হাজির হন বেশ কয়েকজন তালেবান সদস্য। তবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি সে সময়। সাম্প্রতিক তালেবান অগ্রযাত্রার শুরু থেকে সবচেয়ে উদ্বেগী ছিল দেশটির নারীরা। উন্নয়নের চেয়ে এখন করোনা থেকে মানুষকে রক্ষায় সরকারের বেশি নজর দেওয়া উচিত, এমন মন্তব্য জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের। লালমনিরহাটে যাওয়ার পথে রংপুরের পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারত করেন তিনি। পরে জিএম কাদের বলেন, করোনা মোকাবেলায় সরকারকে বিভিন্ন পরামর্শ দেওয়া হলেও তা আমলে নেওয়া হয়নি। টিকা ব্যবস্থাপনা ও চিকিৎসা কার্যক্রমে নৈরাজ্য চলছে। উন্নয়ন বলেন বা যেটি কিছু বলেন, সব কিছুর মানুষকে বেঁচে থাকা এবং সুন্দরভাবে বেঁচে থাকার জন্য। সেই মানুষের যদি জীবনই না থাকে তাহলে অন্য কোনো উন্নয়নের কোনো অর্থ থাকে না। লকডাউন যদি দিতেও হয়, অন্ততপক্ষে 2 কোটি মানুষকে 10,000 টাকা করে মাসে যদি আপনারা দেন, তাহলে তাদেরকে লকডাউনের জন্য আপনি বাধ্য করার চেষ্টা করতে পারেন। লকডাউন প্রত্যাহারের পরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট কমতে শুরু করেছে। এখন কন্টেইনার আছে 36,000। আমদানি রফতানি কার্যক্রমও স্বাভাবিক হয়ে আসছে। বেসরকারি আইসিডি থেকেও পণ্য খালাসে গতি ফিরেছে। এদিকে বেসরকারি আইসিডি পরিবর্তে বন্দর থেকে সরাসরি পণ্য খালাসের জন্য অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। পোশাক শিল্পকে অতিরিক্ত খরচ ও পণ্য খালাসে বিলম্ব থেকে রক্ষার আহ্বানও জানিয়েছে সংগঠনটি। আমদানি করা কাঁচামালবাহী কন্টেইনার ইয়ার্ড থেকে খালাস করতে পোশাক মালিকদের সময় লাগত 2 দিন। এদিকে একদিনে বিশ্বজুড়ে আরও প্রায় 10,000 মানুষের প্রাণ গেছে কোভিডে। মঙ্গলবার সারা বিশ্বে প্রায় 6.5 লাখ মানুষের শরীরে মিলল এই ভাইরাসের উপস্থিতি। দৈনিক মৃত্যুর দিক দিয়ে এখনও শীর্ষেই আছে ইন্দোনেশিয়া। মঙ্গলবার 1,180 জনের মৃত্যু লিপিবদ্ধ হয়েছে এই দেশটিতে। দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। 1100-র বেশি মানুষ মারা গেছে লাতিন দেশটিতে। আশঙ্কাজনক হারে বেড়ে চলছে যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণের মৃত্যু। 873 জনের মৃত্যু হয়েছে মার্কিন এই মুলকে। হাইতির ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে 2,000-এর কাছাকাছি পৌঁছালো। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত 10 লাখের বেশি মানুষ। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে
গুরুতর আহত 10,000-এর মতো বাসিন্দা। স্থানীয় হাসপাতাল এবং অস্থায়ী সেবা কেন্দ্রগুলোতেও তাদের চিকিৎসা দেওয়া হলেও অনেকের অবস্থাই সংকটাপন্ন। নিহতদের স্মরণে 3 দিনের শোক চলছে। বৃষ্টি ও উজাড়ের ঢলে উত্তর ও মধ্যাঞ্চলের নদ নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে বইছে। কয়েকটি জেলায় নিম্নাঞ্চল ডুবে গেছে, ঘরবাড়ি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। 24 ঘন্টায় শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টের পানির বিপদসীমা পার করেছে, এতে তীরবর্তী এবং নিচু এলাকা প্লাবিত হয়েছে। এদিকে মধ্যাঞ্চলেও পদ্মার প্রবাহ বেড়ে গোয়ালন্দ পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এই অবস্থার অবনতি হয়েছে লালমনিরহাটে। তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার 2 সেন্টিমিটার উপরে অবস্থান করছে। প্রবাহ বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে আবারও বিক্ষোভ করেছে অনার্স চতুর্থ বর্ষে ফাইনাল পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে তারা অবস্থান নিয়ে অভিযোগ করেন, সম্প্রতি পরীক্ষার ফলাফলে 28% শিক্ষার্থীকে অকৃতকার্য দেখানো হয়েছে, যাদের অনেকেই সশরীরে পরীক্ষা দেওয়ার পরেও অনুপস্থিত দেখানো হয়। এর পাশাপাশি 10টি কোর্সের মধ্যে 9টিতে প্রথম শ্রেণী পেলেও তুলনামূলক সহজ কোর্সে গণহারে অকৃতকার্য দেখানো হয়েছে বলেও শিক্ষার্থীরা অভিযোগ করেছে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি জানিয়েছেন, শিক্ষকদের মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশ, যা পরিবর্তনের সুযোগ নেই। ইসলামী ব্যাংক ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশনের মধ্যে গ্রাহক সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়, যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সালিম উদ্দিন। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশিষ্ট শিল্পপতি আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাবেক এমপি আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল 83 বছর। রাজধানীর লালবাগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আনোয়ার হোসেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার সকাল 10:30টায় ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পাকিস্তানের সীমান্ত ক্রসিং পার হচ্ছেন হাজারো আফগান। এদের মধ্যে অনেকেই তালেবানের মুক্তি দেয়া বন্দী। মঙ্গলবার দুই দেশের মধ্যকার গুরুত্বপূর্ণ এই ক্রসিংটি খুলে দেয় তালেবান। এ সময় প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয়ের অপেক্ষায় থাকা অনেকেই প্রবেশাধিকার পান। পাকিস্তানের সক্রিয় তেহরিক-ই-তালেবান এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সময় 780 পাকিস্তানি বন্দীকে মুক্তি দেয় তালেবান, যাদের মাঝে কয়েকজন শীর্ষস্থানীয় নেতাও রয়েছে, যারা পুল-ই-খুমারি ও বাগরাম কারাগারে বন্দী ছিলেন। আফগানিস্তান থেকে দফায় দফায় 20,000 মানুষকে আশ্রয় দেবে যুক্তরাজ্য। মঙ্গলবার রাতে অক্সফোর্ডশায়ারে পৌঁছায় আশ্রয় প্রার্থীদের বহনকারী সামরিক বিমানের প্রথম ফ্লাইট। নতুন কর্মপরিকল্পনা অনুসারে আগামী কয়েক বছরে তারা ব্রিটেনে আশ্রয় নিতে পারবেন। তবে 2021 সালে 5,000 আফগানকে আবার জায়গা দেবে যুক্তরাজ্য, যে তালিকায় অগ্রাধিকার পাবেন নারী, শিশু, ব্রিটিশ সেনাবাহিনীকে সহায়তাকারী দোভাষীরা, আর তারা পাবেন জনসন সরকারের গৃহীত সেটেলমেন্ট স্কিমের সুবিধাও। তালেবান ক্ষমতায় বসার পর আফগান সীমান্তে জোরালো হলো রুশ তাজিক যৌথ মহড়া। রীতিমতো ট্যাঙ্ক, হেলিকপ্টার, ড্রোন থেকে গোলা বারুদ ছুড়ে সুরক্ষা বলয় গড়ে তুলেছে মিত্র এই দেশ দুটি। প্রতিবেশী আফগানিস্তানের সাথে 1300 কিলোমিটার দীর্ঘ সীমান্ত তাজিকিস্তানের। চলমান রাজনৈতিক দ্বন্দ্ব নিরসনে সব দলের নেতাদের সাথে সাক্ষাৎ করলেন মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ। মঙ্গলবার নিজ প্রাসাদে এক বৈঠকের আয়োজন করেন তিনি। প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগের ঘটনার প্রেক্ষিতে এই মিটিং ডাকা হয়, যাতে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। জানা যায়, নতুন প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে আলোচনা হয় বৈঠকে। চলমান করোনা যেই পরিস্থিতি, তা বিবেচনায় এখনই সাধারণ নির্বাচন না হবার ইঙ্গিত দিয়েছেন রাজা। চেলসি ছেড়ে ইতালিয়ান ক্লাব রোমাতে যোগ দিলেন ইংলিশ স্ট্রাইকার টমি আব্রাহাম। হোসে মরিনিওর ক্লাব রোমার সাথে 5 বছরের চুক্তি করেছেন টমি আব্রাহাম। তাকে দলে ফেরাতেই রোমার খরচ হয়েছে প্রায় 40 মিলিয়ন ইউরো। চেলসির হয়ে 82 ম্যাচে 30 গোল করা এই তরুণ কোচ টুখলের পরিকল্পনায় না থাকায় তাকে ছেড়ে দিয়েছে লন্ডনের ক্লাবটি। রোমায় 9 নম্বর জার্সি দেওয়া হয়েছে আব্রাহামকে। ইতালির ঐতিহাসিক ক্লাবটিতে যোগ দিয়েই উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই স্ট্রাইকার। রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে 500 গ্রাম আইস, 88,000 পিস ইয়াবা
এবং মাদক চক্রের 9 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, মিয়ানমার থেকে ইয়াবার সাথে ক্রিস্টাল মেথ বা আইসের মতো অত্যন্ত ব্যয়বহুল মাদকও চোরাচালান হচ্ছে। ক্রিস্টাল মেথ বিত্তবান এবং তাদের বখাটে সন্তানরা নিয়ে থাকে। মূলত সীসা লাউঞ্জেও এসব মাদক বিক্রি হয়। এদিকে গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগ আলাদা এক অভিযানে 25,000 পিস ইয়াবা উদ্ধার করেছে, 2 জনকে গ্রেফতারও করেছে। এক ব্যক্তি আরেক ব্যক্তি যেভাবে আনবে, কেউ কাউকে চিনে না, সেভাবেই তারা আসতেছে। আমরা যখন ক্যারিয়ারগুলি গ্রেপ্তার করেছি, আমরা আগে এবং পরে কোথায় সাপ্লাই হবে আমরা তদন্তে এগিয়ে বের করে ফেলবো। বর্ডার এলাকার আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকেও আমরা তথ্য দিয়ে সহায়তা করবো। এদেরকে জিজ্ঞাসাবাদ করে যে মূল হোতা যারা আছে তাদের সাথে যদি আমরা রিচ করবো। ভুয়া উপসচিব ও সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা পরিচয়ে বিদেশ নেয়ার কথা বলে কোটি টাকা আত্মসাৎকারী চক্রের 2 জনকে গ্রেফতার করেছে পিবিআই। সকালে ব্রিফিং এই তথ্য জানিয়েছে পিবিআই। জানিয়েছে যে আল আরাফাত ট্রাভেল অ্যান্ড ট্যুর নামের ভুয়া ট্রাভেল এজেন্সি খুলে ইউরোপ, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে পাঠানোর নামে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিত এই চক্রটি। রাজধানীর গুলশানের ইউনিকর্ন প্লাজায় এই চক্রের অফিসের ঠিকানা থাকলেও সেখানে তাদের কোনো শাখা বা অফিসের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি বলেও পিবিআই জানিয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে দুস্থ হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বিভিন্ন সংগঠন। নগরীর চৌমোহনী এলাকার কয়েকশো মানুষের হাতে রান্না করা খাবারের পাশাপাশি মাস্ক, সাবান সহ সুরক্ষা সরঞ্জাম তুলে দেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাধারণ সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম করিম বিলাস। অন্যদিকে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর কাটাখালী এলাকায় সুবিধা বঞ্চিত হতদরিদ্র 2 শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করেন মুক্তিযোদ্ধা সৈয়দুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান জসিমউদ্দিন চৌধুরী। চট্টগ্রামের মিরসরাইয়ের উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই ক্যাম্পে শতাধিক মানুষ এই সেবা গ্রহণ করেন, স্বেচ্ছায় অনেকেই রক্তদান করেন। জাতীয় শোক দিবস এবং 15 আগস্টের কাল রাতে নিহতদের স্মরণে এই ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। বরিশালের উজিরপুরে 50 লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর গার্ডার ভেঙে নিহত হয়েছেন প্রকল্পে কর্মরত এক শ্রমিক। স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তা নিশ্চিত না করেই ঝুঁকিপূর্ণভাবে শ্রমিকদের কাজ করাচ্ছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগও আছে। এলজিইডি বলছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে। আমরা নিচে কাজ করতেছি, ওনারা উপরে কাজ করতেছে। জ্যাক মিস করার কারণে এক দুর্ঘটনা ঘটায় ছেলেটা মারা গেছে। এটা যদি একটা আস্থা পড়ছে, একটা গুড়ি হয়ে পড়ছে আর কি, খণ্ডিতভাবে পড়ছে। এখানে কোনো সেফটির কোনো বিষয় নাই। মনে করেন এরা খালি গায়ে কাজ করে, এরপরে কোনো ইয়েই নাই, ছোট ছোট বাচ্চাদের দিয়ে কাজ করায়। হেলমেট, লাইফ জ্যাকেট এসব দিয়ে তারা কাজ করায় না। এই পর্যন্ত 33 টোটাল গার্ডার করা হয়েছে আর কি। আপনার এই লিফট শিফট সব আর কি তারাই করছে আর কি। তারপর দুর্ঘটনা তো আর হাত নাই ঘর আর কি। আমি যদি বলি যে ঠিকাদারের নেগলিজেন্স ছিল না, নেগলিজেন্স না থাকলে এটা পড়ে যাবে কিভাবে? তারা ঈদের পরে যে কাজ শুরু করছে এটা আমাদেরকে জানায়ও নাই তারা। আমরা একটা কারণ খুঁজে বের করবো যে কি কারণে এটা হলো। পেশায় রিক্সা চালক কিন্তু নেশা তার গান। আপাদমস্তক বঙ্গবন্ধু প্রেমী। এখন পর্যন্ত নিজের লেখা আর সুরে বেঁধেছেন 15টি আঞ্চলিক গান, যার সবকটি বঙ্গবন্ধুকে নিয়ে। গায়কি দিয়ে এরই মধ্যে নজর কেড়েছেন চট্টগ্রামের এই রিক্সা চালক। রিক্সায় উঠে হঠাৎ চালকের কণ্ঠে গান শুনে যাত্রীরাও বেশ মুগ্ধ হন। সংসারের শত অভাব অনটন ভুলে থাকেন এই গান দিয়ে। এমন একটা থাকার জায়গাও নেই স্যার, খুবই কষ্ট করে বাসা বাড়ায় থাকি স্যার। বঙ্গবন্ধুর আদর্শকে বেশি বেশি ভালোবাসতেন, ভালোবাসার জন্য আমাদেরকে শিক্ষা দিতেন। হয়ে যে সে জাতির পিতাকে নিয়ে অসাধারণ গান করলো, আমার খুব ভালো লাগলো। উনি যে নিজ কণ্ঠ থেকে যে গানটি গেয়েছেন এটি ছিল অসাধারণ। ওদের প্রতিভাগুলো আসলে তুলে ধরার মতো। লিওনেল মেসিকে পুরোপুরি ফিট করে মাঠে নামাতে চান পিএসজির কোচ মরিসিও পোচেত্তিনো। তবে 30 আগস্ট রামোসের বিপক্ষের মাঠে দেখা যেতে পারে এই আর্জেন্টাইন সুপারস্টারকে।
পিএসজির হয়ে অনুশীলন শুরু করে দিয়েছিলেন মেসি। ফরাসি লিগে 2টি ম্যাচও খেলেছে পিএসজি, কিন্তু লিগ 1-এর কোনো ম্যাচে তাকে দেখা যায়নি। মেসিকে মাঠে দেখতে অপেক্ষা করছে অগণিত ভক্তকুল। লিগের দ্বিতীয় ম্যাচে মাঠে না নামলেও খেলা দেখতে এসেছিলেন মেসি। ম্যাচের পর পোচেত্তিনো বলেছেন, কোপা ফাইনালের পর মাত্র 2 দিন অনুশীলন করেছিলেন মেসি। পুরোপুরি ফিট হয়ে দলের সবার সাথে বোঝাপড়া তৈরি হওয়ার পরই অভিষেক হবে মেসির। এদিকে এএফসি কাপ ফুটবলে আজ ডি গ্রুপের লড়াইয়ে মালের রাসুন্দি ধান্দু স্টেডিয়ামে বসুন্ধরা কিংস মুখোমুখি হবে এফসি মাজিয়ার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। 2019 সালে এএফসি কাপে নিজেদের প্রথম ম্যাচে টিসি স্পোর্টসকে উড়িয়ে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেই যাত্রা শুরু করেছিল কিংস, তবে করোনার কারণে সেবারের আসর বাতিল হয়ে যায়। এরপরে আবার নিজেদের গুছিয়ে নিয়ে এএফসি কাপের জন্য প্রস্তুত বাংলাদেশ চ্যাম্পিয়নরা। কিংস নিজেদের সবশেষ 5 ম্যাচের মধ্যে 4টিতে জয় পেয়েছে। প্রতিপক্ষের মাঠে খেলা হলেও বাড়তি সতর্ক অস্কার ব্রুজনের দল। এদিকে মাজিয়ারও সবশেষ 5 ম্যাচে 4 জয়। সবকিছু বিবেচনায় বসুন্ধরা আজ ফেভারিট হিসেবেই নামবে মাজিয়ার বিপক্ষে। মালদ্বীপে আসার আগে আমাদের লিগ ম্যাচ ছিল, সেখানে আমরা খুব ভালো কম্পিটিটিভ ম্যাচ খেলছি। তো অ্যাকচুয়ালি একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার আগে এরকম কম্পিটিটিভ ম্যাচ খেললে মনে হয় টিমের জন্য এটা অনেক ইতিবাচক, আর আশা করি কালকে আমরা জয় নিয়ে মাঠ ছাড়ব। টানা 2 বছর তৃতীয় ও দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন হয়ে 1975-এ সেই সময়কার শীর্ষ লিগে জায়গা করে নেয় ব্রাদার্স ইউনিয়ন। অভিষেক ম্যাচে 1-0 গোলে আবাহনীকে হারিয়ে চমক দেয় তারা। এরপর তারুণ্যের প্রতীক হয়ে দেশের ফুটবলের তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে সেই ব্রাদার্স 46 বছর পর দেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল থেকে বিদায় নিয়েছে। তবে হাল ছাড়তে রাজি নন সাবেকরা। বিশ্বাস, অচিরেই পুরনো রূপেই ফিরবে ঢাকা লিগের এই কমলা রঙের শক্তি। টাকাটাই এখন মূল ব্যাট। আমরা যেমন আগে ভালোবাসা খেলছি, খোকাবাই বলছে খেলতে হবে খেলতে হবে, যে উদার কা বিরিয়ানি সে ইদার কা ডাল ভাত বহুত আচ্ছা, বাস ওই এক কথাই থেকে গেছি। আমাদের জার্মান কোচ ছিল, হ্যাঁ, সে থাকলে অলরেডি আমরা একটা পজিশনে থাকতে পারতাম। আমাদের কোচই নেই, আমাদের কোনো প্লেয়ারের কোনো স্টাবলিশ নেই। আজকে আছে কালকে নেই, ফরেন প্লেয়ার আছে কালকে নাই। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পুলিশি ধরপাকড়ের শিকার হয় তাজিয়া মিছিল বের করা মুসলিমরা। মঙ্গলবার পবিত্র আশুরা উপলক্ষে শ্রীনগরের র্যালি থেকেও আটক হয় বেশ কয়েকজন। মিছিল ছত্রভঙ্গে দফায় দফায় লাঠিচার্জ করে পুলিশ। জম্মু কাশ্মীরে জঙ্গিবাদের উত্থানের অভিযোগ তুলে তাজিয়া র্যালি বের করার উপর নিষেধাজ্ঞাও জারি করা হয় 1989 সালে। তবে লালচক এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করে অনেকেই। পুলিশ বাধা দিলেও তা উপেক্ষা করে আবারও র্যালি বের করার চেষ্টা করলেই সংঘর্ষের ঘটনা ঘটে। কাশ্মীরে গুলি করে হত্যা করা হলো এক বিজেপি নেতাকে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে পুলিশ। কুলগাঁও জেলা বিজেপির প্রধান ছিলেন জাভেদ আহমেদ দার। কর্তৃপক্ষের দাবি, স্থানীয় সময় বিকেলে নিজ বাড়ির সামনে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। খুব কাছ থেকে গুলি ছোড়ায় ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। এই 3 বছর আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। পশ্চিম আফ্রিকার দেশ নাইজরে বিদ্রোহীদের হামলায় অন্তত 37 বেসামরিক নাগরিকের প্রাণ গেছে। সোমবার দেশটির তিল্লাবেরি প্রদেশে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 14 জনই শিশু। ফসলের ক্ষেতে কাজ করার সময় তাদের উপরে হামলা চালায় সশস্ত্র বিদ্রোহীরা। এখনও এই হামলার দায়ে কোনো গোষ্ঠী স্বীকার করেনি, তবে ধারণা করা হচ্ছে ইসলামিক স্টেট বা আল কায়েদা সংশ্লিষ্ট কোনো সংগঠন এই হামলাটি চালিয়েছে। পদ্মায় তীব্র স্রোতের কারণে শিমুলিয়া বাংলা বাজার ঘাটে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি। দুর্ঘটনা এড়াতে দুপুরে নৌ চলাচল বন্ধ রাখার কথা জানানো হয় এবং ফেরি বন্ধে শিমুলিয়া বাংলা বাজার ঘাটে অসংখ্য যাত্রী আর যানবাহন আটকা পড়েছে। এদিকে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটেও যানবাহনের দীর্ঘ সারি। কৃষক ধানের দাম একটু বেশি পাচ্ছেন। চাল আমদানি করলেও ধানের দাম কমবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সকালে সচিবালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কির সাথে সৌজন্য সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী তথ্য জানিয়ে বলেছেন যে রাশিয়া থেকে সার ও গম আমদানি বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। রাশিয়ায় পুনরায় আলু রফতানির পাশাপাশি বাংলাদেশ থেকে দেশটির আম আমদানির আগ্রহ রয়েছে বলেও জানান মন্ত্রী। রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশ থেকে আম আমদানিতে আগ্রহী রাশিয়া। এছাড়া বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়েও তারা আলোচনা করেছেন। কৃষকরা ধানের দাম কম পাওয়ার একটা আশঙ্কার কথা। না, কৃষকের দাম অনেক বেশি দাম পাচ্ছে।
দাম একটু বেশি পাচ্ছে এই মুহূর্তে, এত দাম না পাইলেও তারা খুশি থাকে, একটু চালের দাম বরং বেশি আছে। কুড়িগ্রামে করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ শুরু করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। দুপুরে সদর উপজেলার 34 জন উদ্যোক্তার মাঝে বিতরণ করা হয় চেক। প্রতিপাদ্য এসছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছিল বলে মন্তব্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের। শোক দিবস উপলক্ষে ভোলার লালমোহন উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডটি ছিল সুপরিকল্পিত। অনুষ্ঠানের সভাপতি ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওন বলেছেন, খুনি মোস্তাকের অনুসারীরা এখনো বঙ্গবন্ধু তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আর্থিক প্রতিষ্ঠান থেকে অনুমোদিত ঋণ বা লিজ সংশ্লিষ্ট গ্রাহকের ব্যাংক হিসাব ছাড়া অন্য কোনো হিসাবে স্থানান্তর করা যাবে না। ঋণ বা লিজ নবায়নের ক্ষেত্রে সর্বশেষ অডিট রিপোর্ট নথিতে সংরক্ষণ করতে হবে, এ বিষয়ে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেই গ্রাহকের পরিবর্তে অন্য হিসাবে স্থানান্তর করার প্রমাণও পাওয়া গেছে, যার মধ্যে পিকে হালদারের কেলেঙ্কারির ঘটনায় অনেক ঋণ বা লিজ বেনামে ছাড় করা হয়েছে। 5টি আর্থিক প্রতিষ্ঠান থেকে পিকে হালদার গ্রুপ প্রায় 5,500 কোটি টাকা আত্মসাৎ করেছে। বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শনের মূল বিষয় ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, আয় বৈষম্য কমিয়ে আনা, যাতে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়। দুপুরে বঙ্গবন্ধুর দর্শন নিয়ে বিআইডিএস এর ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সুবহান বলেছেন, 60 দশকের শেষের দিকে কেউ কেউ মনে করতেন 6 দফা দিয়ে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা হবে, কিন্তু বঙ্গবন্ধু সেটিকে স্বাধীনতার আন্দোলনে পরিণত করেন। সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, জ্বালানি খাতে নিরাপত্তা জোরদার করতে বঙ্গবন্ধু বিদেশিদের কাছ থেকে গ্যাস ক্ষেত্র কিনেছিলেন। 9 তারিখে আগস্টে তিনি আমাদের গ্যাস ক্ষেত্রগুলো কিনে নিয়েছিলেন। একটি জাতি যদি এই একটি জিনিস মূল্যায়ন করে যে সেটা তিনি না করলে, আমাদের সম্পদের উপর মালিকানা জারি না করলে কি হতো সেটা চিন্তা করে দেখতে পারে। ভোলার তেঁতুলিয়া নদী থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম সহ 2 ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। ভোর 4:30টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইজ ভোলা কর্তৃক পরিচালিত অভিযানে তাদেরকে আটক করে। আটককৃতরা ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর এলাকার মৃত মোহাম্মদ জালুর আলী ও কুখ্যাত ডাকাত মহসিনের ছেলে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় পিস্তল, রামদা, কুড়াল, দেশীয় অস্ত্রের ব্যারেল সহ ডাকাতের কাজে ব্যবহৃত 2টি ইঞ্জিন চালিত নৌকাও জব্দ করা হয়। নিখোঁজের একদিন পর চট্টগ্রামের হাটহাজারীর এক পুকুরে ভেসে উঠল মানিক নামের 7 বছর বয়সী এক শিশুর মরদেহ। হাটহাজারী পৌরসভার সন্দীপপাড়া এলাকার এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে নিখোঁজের পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান মেলেনি। আজ সকালে বাড়ির সামনে পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশের সহায়তা উদ্ধার করা হয়। পানিতে ডুবে মৃত্যু বলে সবাই ধারণা করছে। করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ শুরু করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে 9 জন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে প্রণোদনার আওতায় 14 লাখ টাকা ঋণ বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল ইসলাম। অনুষ্ঠানে জানানো হয়, নির্ধারিত 6 মাসের মধ্যে যারা ঋণ পরিশোধ করবে তারা আরও ঋণ সুবিধা পাবে। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার, 11 জেলার প্রশাসক এবং বিআরডিবি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কক্সবাজারের টেকনাফে দেখা মিলল বুনো হাতির এক পরিবারের। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার সদর ইউনিয়নের মাঠপাড়া এলাকার পাহাড়ে 2টি বাচ্চা সহ 4টি হাতিকে তারা দেখতে পায়। সময় তারা খাবার খাওয়ায় ব্যস্ত ছিল। বন বিভাগের তথ্য মতে 2017 সালে রোহিঙ্গা আগমনের পর থেকেই উখিয়া টেকনাফে প্রায় 8,000 একর বনভূমি ধ্বংস হয়েছে, যার ফলে হাতির আবাসস্থল নষ্ট হয়েছে। তবে গেল 2 বছর উখিয়া টেকনাফে প্রায় 740 একর বনভূমিতে হাতির নিরাপদ আবাসস্থল, খাদ্য করিডোর উন্নয়নে কাজ চলছে। সুপার শপে সাপ। অস্ট্রেলিয়ার সিডনির এক সুপার শপে মিলল 10 ফুট লম্বা এক অজগরের দেখা। দেখতে পাচ্ছেন
কেনাকাটা করতে এসে জিনিসপত্রের তাকে অজগরটিকে দেখতে পান এক ক্রেতা। দোকানে সাপ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মাঝে। পরে ওই ক্রেতা নিজেই সাপটিকে উদ্ধার করেন, ছেড়ে আসে পাশের একটি বনে। তবে সাপটি কিভাবে দোকানে ঢুকলো তা জানা যায়নি। বিশ্বকাপ বাছাই পর্বে আগামী 5 সেপ্টেম্বর মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর্জেন্টিনা। আর এই হাই ভোল্টেজ ম্যাচের রেফারি প্যানেল ঘোষণা করা হয়েছে এরই মধ্যে। ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ মানে বাড়তি উত্তেজনা। আর তাই তো এই ম্যাচের রেফারির দায়িত্ব পেয়েছেন ভেনেজুয়েলার হেসুস ভালেনজুয়েলা। গত কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা কলম্বিয়া ম্যাচে রেফারিং করার অভিজ্ঞতা আছে তার। আর সাথে সহকারী 2 রেফারি হিসেবে থাকবেন লুবিন তোরেবেলা এবং তুলিও মোরেনা। আগামী 18 মাসের মধ্যে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার আর্থিক কাঠামো পুনর্গঠন করা হবে বলে আশ্বাস দিয়েছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা। সোমবার সংবাদ সম্মেলনে এই কথা তিনি বলেছেন। দীর্ঘদিনের অপরিকল্পিত বেতন কাঠামো এবং বেশি দামে খেলোয়াড় কেনা, এ ধরনের নানা অনিয়মে ক্লাবটির ঋণ দাঁড়িয়েছে 1.35 বিলিয়ন ইউরো, যার মধ্যে 673 মিলিয়নই ব্যাংক থেকে নেওয়া। কিন্তু এমন দুঃসময়ের আশার আলো দেখালেন ক্লাব সভাপতি। তিনি জানিয়েছেন 17টি প্রতিষ্ঠান নতুন করে বিনিয়োগ করতে চায় বার্সেলোনাতে। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট জয়ের সাথে বিরাট কোহলি গড়লেন নিজস্ব এক রেকর্ড। অধিনায়ক হিসেবে টেস্ট ম্যাচ জয়ের তালিকায় টপকে গেলেন ক্লাইভ লয়েডকে। আর সেই সাথে এশীয় অধিনায়ক হিসেবেও করেছেন রেকর্ড। ক্লাইভ লয়েড অধিনায়ক হিসেবে জিতেছেন 36টি টেস্ট ম্যাচ। ইংল্যান্ডের সাথে দ্বিতীয় টেস্ট জয়ের মাধ্যমে বিরাট টপকে গেলেন লয়েডকে। আট মাসের শিশু চিকিৎসার জন্য অলিম্পিক পদক বিক্রি করলেন পোলিশ অ্যাথলেট মারিয়া আন্দ্রেজিক। জাবকা নিলামে সেই পদক কিনে পরে ফিরিয়ে দেয় মারিয়াকে। 2016 রিও অলিম্পিকে চতুর্থ হয়েছিলেন মারিয়া। এরপরে তিনি হাড়ের ক্যান্সারে আক্রান্ত হন। 2018তে তিনি সুস্থ হয়ে ওঠেন এবং প্রস্তুতি নেন টোকিও অলিম্পিকের জন্য। 64.61 মিটার জ্যাভলিন ছুড়ে রূপো জিতে নেন তিনি। এর সাথে আমার কাছে আজকে সব খবরের যত আপডেট ছিল আপনাদেরকে জানিয়ে দিলাম। এতক্ষণ সাথে ছিলেন অনেক ধন্যবাদ। নিরাপদে থাকবেন সবাই।